আচ্ছা, কথা শুনতে পাচ্ছ তো না? আচ্ছা, ঠিক আছে। তো এই সমস্ত রোগীদের যেটা থাকে সেটা হচ্ছে যে কিছু সিমটম, একটা হলো যে আমি কিছু ক্লিনিক্যাল ফিচার্স বলেছি, যে বলেছি যে এসিম্পটম লিম্ফাডেনোপ্যাথি থাকে, ঠিক আছে? এসিম্পটম লিম্ফাডেনোপ্যাথি গুলো কোথায় থাকতে পারে? একটা হতে পারে যে নেকে থাকতে পারে, এক্সিলায় থাকতে পারে, মেডিস্টাইনাল লিম্ফ নোড থাকবে, মেডিস্টাইনাল লিম্ফ নোড প্রেসার ইফেক্ট থাকতে পারে। অনেক সময় দেখা যাচ্ছে অ্যাবডোমিনাল মধ্যে কোনো ম্যাস, কোনো লিম্ফ নোড থাকতে পারে। অনেক সময় হেপাটোস্প্লেনোমেগালি নিয়েও প্রেজেন্ট করতে পারে, ঠিক আছে? হেপাটোস্প্লেনোমেগালি নিয়েও প্রেজেন্ট করতে পারে। দিস আর দ্য প্রেজেন্টেশনস অফ। আরেকটা হতে পারে কিছু সিস্টেমিক ফিচার্স থাকে, কিছু সিস্টেমিক ম্যানিফেস্টেশনস থাকে। সিস্টেমিক ফিচার্সের মধ্যে কি থাকে? ক্লাসিক্যালি বলে এটাকে হলো যে সরি, ক্লাসিক্যালি বলা হয় যে কিছু ইয়ে থাকে তোমার, কিছু সিস্টেমিক ফিচার্সের মধ্যে একটা ফিভারটা খুব ইম্পর্টেন্ট। এটা হলো 38 ডিগ্রি সেলসিয়াসের উপরে জ্বর থাকে, এবং এই বা 100.4 ডিগ্রি ফারেনহাইটের উপর জ্বর থাকতে পারে। এটা হলো একটা সিস্টেমিক ফিচার্সের মধ্যে এক। 2 নম্বর হলো ওয়েট লস থাকে। ওয়েট লসটা কি? লাস্ট 6 মান্থসে তার বডির 10% ওজন কমে গেছে। আগে যে ওজনটা ছিল 6 মান্থস আগে, তার এই 6 মাসের মধ্যে তার 10% ওয়েট কমে গিয়েছে। এটা একটা ফিচার্স। আর আরেকটা হচ্ছে যে তার নাইট সুইটস, ড্যান্সিং নাইট সুইটস বলে, রাতের বেলা খুব সোয়েটিং। স্যার ড্যান্সিং মানে কি স্যার? এই যে মানে প্রচন্ড মানে হবে যে জামা কাপড় তার ভিজে যাওয়ার মতো, ড্যান্সিং এই কথা, প্রচুর ইয়ে হয় আর কি, মানে সোয়েটিং হয়, এটাকে বলা, হ্যাঁ, নাইট সুইটস। এই হলো এই। তাহলে আমার সিস্টেমিক ফিচার্স এর মধ্যে 3টা হয়। একটা হলো কি ফিভার থাকতে পারে, ওয়েট লস হতে পারে, আর একটা হলো ড্যান্সিং নাইট সুইট থাকতে পারে, ঠিক আছে? এই হলো। এবং এই 3টা সিমটমকে বি সিমটম বলে। বি সিমটম মাথায় রাখবে, এই 3টা সিমটমকে কি বলা হয়? বি সিমটম। পরে আমি এটাকে আরেকটু স্টেজিং এ এই বি সিমটম গুলো কাজে লাগবে। আরেকটা ফিচার্স হয় প্রুরাইটাস। প্রুরাইটাস কি হয়? চুলকায়, শরীরটা চুলকায়, প্রচন্ড চুলকায় এদের। এটা কিছু পার্সেন্টেজ দেখা যাচ্ছে খুব চুলকায়। এটা একটা ফিচার্স হতে পারে প্রুরাইটাস। তাদের ইউসোনোফিল কাউন্ট বেশি থাকে, এই জন্য প্রুরাইটাস হয়। আরেকটা দেখা যাচ্ছে যে এই সমস্ত পেশেন্টের অ্যালকোহল খাওয়ার পরে, যদি কেউ মানে ওয়েস্টার্ন কান্ট্রিতে তো খুব অ্যালকোহল একটা হ্যাবিচুয়েশন থাকে, সবসময় খায়। অ্যালকোহল খাওয়ার পরেই এদের দেখা যায় লিম্ফ নোডস গুলো প্রচন্ড পেইনফুল হয় এবং টেন্ডার হয়ে যায়। এটা একটা হজকিন্স লিম্ফোমার ক্লাসিক্যাল প্রেজেন্টেশন। হ্যাঁ, তাহলে হজকিন্স লিম্ফোমার সবচেয়ে ইম্পর্টেন্ট প্রেজেন্টেশন হচ্ছে এসিম্পটোমেটিক লিম্ফাডেনোপ্যাথি। এবং এই লিম্ফ নোডস গুলো কিভাবে হবে? কন্টাজিয়াস, মেইনলি ইনভলভ দ্য নেক, ইনভলভ করে, তবে কিছু কিছু ক্ষেত্রে তোমার মেডিস্টামকে ইনভলভ করতে পারে। এবং দিস লিম্ফাডেনোপ্যাথি প্যাটার্ন অফ লিম্ফ নোড ইনভলভমেন্ট ইজ কন্টাজিয়াস। এবং সাধারণত দেখা যায় যদি মেডিসিনাল লিম্ফ নোড যদি থাকে, মেডিসিনাল লিম্ফাডেনোপ্যাথি বা হাইল্যান্ড, তাহলে আমার রেসপিরেটরি সিমটমস নিয়ে আসতে পারে, কাফ, ব্রেথলেসনেস, এগুলো নিয়ে আসতে পারে। আবার অনেক সময় তোমার সুপিরিয়র ভেনাইকাল অবস্ট্রাকশনের ফিচার নিয়ে আসতে পারে। অনেক সময় অ্যাবডোমিনাল যদি হয়, অ্যাবডোমিনালে হেপাটোস্প্লেনোমেগালি নিয়ে প্রেজেন্ট করতে পারে, অথবা অ্যাবডোমিনাল লিম্ফাডেনোপ্যাথি নিয়ে প্রেজেন্ট, পেটের মধ্যে একটা ম্যাস আছে, ইরেগুলার ম্যাস, এটা নিয়ে, যেমন তোমার যে মেসেন্টেরিক লিম্ফ নোড, এটা অ্যানালাইজ হতে পারে। অথবা তোমার প্যারায়োটিক লিম্ফ নোড গুলো, বিশেষ করে মেসেন্টেরিক লিম্ফ নোড গুলো তো পাওয়া যায়। প্যারায়োটিক নোড ডিপে থাকে, হাতে নাও পাওয়া যেতে পারে, কিন্তু প্যাসেন্টেরিক লিম্ফ নোড গুলো পাওয়া যেতে পারে, ঠিক আছে? এটা একটা প্রেজেন্টেশন হতে পারে। কিছু সিস্টেমিক ফিচার্স নিয়ে প্রেজেন্ট করতে পারে, সেটা হচ্ছে যে ফিভার নিয়ে প্রেজেন্ট করতে পারে, নাইট সুয়েটস নিয়ে প্রেজেন্ট করতে পারে, ওয়েট লস নিয়ে প্রেজেন্ট করতে পারে। এবং এগুলো ডেফিনিট ক্রাইটেরিয়া আছে। এই যে ফিভার যদি আমার 100.4 ডিগ্রি ফারেনহাইটের বেশি থাকে, অথবা আমার যদি ওয়েট লস যদি আমার লাস্ট 6 মান্থের যে আগের ওয়েটটার থেকে 10% যদি ওয়েট কমে যায়, তাহলে সেটা একটা সিগনিফিকেন্ট। আরেকটা হচ্ছে যে আমার ড্যান্সিং নাইট সুইট যদি থাকে, কিছু কিছু পার্সেন্টেজে প্লুরাইটাস থাকতে পারে, এবং আফটার অ্যালকোহল ইনজেকশন 2-3 মিনিটের মধ্যে পেশেন্টের যে সমস্ত জায়গায় লিম্ফ নোড গুলো ফুলে আছে সেগুলো পেইন করতে পারে, টেন্ডার হতে পারে, ঠিক আছে? দিস আর দ্য প্রেজেন্টেশন। তাহলে আমি এই সমস্ত হেপাটোস্প্লেনোমেগালি, অ্যাবডোমিনাল ম্যাস পেতে পারি, সুপিরিয়র ভেনাইকাল পেতে পারি,
এবং লিম্ফ নোড গুলো পালপেট করলে আমি লিম্ফ নোডের লিম্ফ নোডের পেতে পারি। লিম্ফ নোড গুলো রাবারই থাকে, তারপরে কনসিস্টেন্সি রাবারই থাকবে এবং ডিসক্রিট থাকে, ডিসক্রিট এবং নট ফিক্সড উইথ আন্ডারলাইং স্ট্রাকচারস। ঠিক আছে, আর এই হলো আমার ক্লিনিক্যাল প্রেজেন্টেশনস। এখন আমার হচ্ছে যে কিভাবে ইনভেস্টিগেশনস করব, আমি ইনভেস্টিগেশনস কিভাবে করব। এখন ইনভেস্টিগেশনস করার আগে তাহলে আমার প্রেজেন্টেশন করছে, আমার মেইন প্রেজেন্টেশনটা কি হচ্ছে, পেশেন্টের জ্বর থাকতে পারে, পেশেন্টের নাইট স্ট্রেস থাকতে পারে, পেশেন্টের লিম্ফ নোড গুলো ফুলা থাকতে পারে, বড় থাকতে পারে, নোডুলাস সুইলিং থাকতে পারে, আমার অ্যাবডোমেনে অ্যাপোডোস্প্লেনোমেগালি থাকতে পারে, নাও থাকতে পারে, ইজিলি না থাকতে পারে, আমার পেটের মধ্যে একটা ম্যাস থাকতে পারে যেটা মেসেন্টেরিক লিম্ফ নোডস বা আদা থাকতে পারে। এরকম যদি পাই তাহলে আমার ডিফারেনশিয়াল ডায়াগনোসিস গুলো কি কি আসবে আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে। একটা আমি চিন্তা করবো লিম্ফোমা, আর একটা চিন্তা করবো টিউবারকুলোসিস, আর একটা চিন্তা করবো লিউকিমিয়া, আর একটা চিন্তা করবো যে মেলিগনেন্সি, অন্য কোনো সলিড ম্যালিগনেন্সি যেটা মেটাস্টাসিস হয়ে গিয়েছে লিম্ফ নোডসের মধ্যে, এই জন্য লিম্ফ নোড গুলো বড়। দিস আর দ্য ডিফারেনশিয়াল ডায়াগনোসিস। এছাড়াও অনেক সময় কিছু ভাইরাল ইনফেকশনস এরকম অ্যাকুটলি লিম্ফোডেনোপ্যাথি নিয়ে প্রেজেন্ট করতে হয়, যেমন এপস্টিন ভাইরাস, যেমন ইনফেকশাস মনোনিউক্লিয়াস এরকম লিম্ফ নোড ফুলা নিয়ে আসে, এসএলই, এগুলো আনকমন। তবে আমার জেনারেলাইজড লিম্ফোডেনোপ্যাথি বাংলাদেশের পার্সপেক্টিভে আমি প্রথমে এগুলো চিন্তা করি, লিম্ফোমা, লিউকিমিয়া, টিউবারকুলোসিস, অন্য কোনো সলিড ম্যালিগনেন্সি যেটা আমার লিম্ফ নোডে মেটাস্টাসিস হয়েছে, অথবা কিছু কিছু ইনফেকশনসেও আমার লিম্ফ নোডস ফুলা থাকতে পারে, এপস্টিন ভাইরাস এন্ড দিস। এগুলো চিন্তা করে আমাকে টু প্রুফ দ্য লিম্ফোমা ইনভেস্টিগেশন সেট আপ করতে হবে এভাবে, টু প্রুফ দিস ইজ লিম্ফোমা, এক, টু এক্সক্লুড দিস ডিফারেনশিয়াল ডায়াগনোসিস, এটা একটা। আর 3 নম্বর হচ্ছে যে এই সমস্ত পেশেন্টদেরকে আমি কেমোথেরাপি বা রেডিওথেরাপি দিতে হবে, তাহলে এই সমস্ত পেশেন্ট কেমোথেরাপি রেডিওথেরাপির জন্য ফিট কিনা সেটার জন্য কিছু ইনভেস্টিগেশন, এবং যদি লিম্ফোমা ডায়াগনোসিস হয় সেটার স্টেজিং করতে হলে, কারণ ট্রিটমেন্ট ডিপেন্ড আপন দ্য স্টেজিং, কারণ কোন স্টেজে লিম্ফোমাটা আছে তার উপর ভিত্তি করে আমাকে ট্রিটমেন্টটা সাজাইতে হবে। তাহলে এই কতগুলো মূল নীতি ধরে, প্রিন্সিপাল ধরে আমাকে ইনভেস্টিগেশন করতে হবে। তাহলে একটা হলো যে আমাকে প্রথম প্রুফ করতে হবে দিস ইজ লিম্ফোমা ফার্স্ট, টু এক্সক্লুড দ্য ডিফারেনশিয়াল ডায়াগনোসিস। এই লিম্ফোমা প্রুফ করতে গেলে অন্য ডিফারেনশিয়াল ডায়াগনোসিস গুলো এক্সক্লুড করতে হবে, সেটার জন্য কিছু ইনভেস্টিগেশন করতে হবে। তারপরে আমাকে প্রুফ করতে হবে যে স্টেজিং করতে হবে, ট্রিটমেন্ট দিতে হলে স্টেজিং করতে হবে, কারণ এক এক স্টেজে এক এক ধরনের ট্রিটমেন্ট দিতে হবে, সেটার জন্য স্টেজিং করতে গেলে কিছু ইনভেস্টিগেশন করতে হবে, কোন স্টেজে রোগীটা আছে যদি লিম্ফোমা হয়ে থাকে। তারপরে হচ্ছে যে আমরা যে কেমোথেরাপি দিব এই রোগীটা ফিট কিনা, কেমোথেরাপির কিছু সাইড ইফেক্ট থাকতে পারে, সেগুলো আমরা, যেমন একটা রেনাল ফেল থাকলে কেমোথেরাপি দেওয়া যাবে না, যদি সিভিয়ার হার্ট ডিজিজ থাকে তাহলে আমরা কেমোথেরাপি দিতে পারবো না, কারণ আমরা কেমোথেরাপি যে এজেন্ট গুলো ইউজ করবো সেগুলোর বোথ নেফ্রোটক্সিক এবং কার্ডিওটক্সিক কমপ্লিকেশনস আছে, অর্থাৎ তাহলে আমরা এদেরকে দিতে পারবো না। এই জন্য আমাদের ওই ইনভেস্টিগেশন গুলো করতে হবে। তাহলে মোদ্দা কথা এগুলো মাথায় রেখে আমাকে ইনভেস্টিগেশন করতে হবে। তাহলে কি কি ইনভেস্টিগেশন করতে হবে? এক নম্বর হচ্ছে যে আর কিছু প্রগনোস্টিক ফ্যাক্টর আছে, যে এই রোগীটার কিছু লিম্ফোমা যে হয়েছে তার প্রগনোসিস কেমন হবে সেটার উপর ভিত্তি করে কিছু ইনভেস্টিগেশন করা যেতে পারে। ঠিক আছে, তো এগুলোর উপর ভিত্তি করে যদি আমি ইনভেস্টিগেশন করি তাহলে কি কি ইনভেস্টিগেশন করতে হবে? তাহলে আমাকে করতে হবে প্রথমেই হচ্ছে একটা কমপ্লিট ব্লাড কাউন্ট। ঠিক আছে, এটা কমপ্লিট ব্লাড কাউন্ট করব। ঠিক আছে, একটা কমপ্লিট ব্লাড কাউন্ট করব। একটা হলো পেরিফেরাল ব্লাড ফিল্ম, কমপ্লিট ব্লাড কাউন্ট উইথ পেরিফেরাল ব্লাড ফিল্ম। কমপ্লিট ব্লাড কাউন্ট পেরিফেরাল ব্লাড ফিল্ম আমাকে কি হেল্প করবে? ইফ ইট ইজ লিউকেমিয়া তাহলে কি হবে? ব্লাড সেল পাবো পেরিফেরাল ব্লাড ফিল্মে স্যার, পেরিফেরালি অ্যাবনরমাল সেলস পাবো, অ্যাবনরমাল সেলস। সিবিসিতে অ্যানিমিয়া থাকতে পারে স্যার, ইএসআর হাই থাকতে পারে, ইএসআর হাই থাকতে পারে, এগুলো মোটামুটি সবগুলোতেই থাকবে। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে পেশেন্টের অ্যাবনরমাল সেলস ইন দ্য পেরিফেরাল ব্লাড যদি থাকে তাহলে আমরা মোস্ট লাইকলি ধরে নিব যে এটা হচ্ছে গিয়ে লিউকেমিয়া হওয়ার সম্ভাবনাটা বেশি। ঠিক আছে, ব্লাড সেল যদি থাকে লিউকেমিয়া হওয়ার সম্ভাবনাটা বেশি। আচ্ছা, তবে অনেক ক্ষেত্রে কিন্তু আমি তোমাদেরকে এটা বলতেছি না, ফ্যালাসি থাকতে পারে। অনেক সময় অ্যাবনরমাল সেলস কিন্তু ইয়াতেও থাকতে পারে, লিম্ফোমাতেও থাকতে পারে। কেন আমি বলছি যে যখন লিম্ফ নোডস গুলো যখন বোন ম্যারোকে ইনভলভমেন্ট করবে, হ্যাঁ, অথবা যখন বোন ম্যারো থেকে ইনভলভ করবে, অথবা এই এগুলো তো লিম্ফ ম্যালিগন্যান্ট সেল গুলো তো থাকবে হচ্ছে তোমার লিম্ফ নোডস এর মধ্যে, ব্লাডে তো আসবে না।
কিন্তু যখন এত বেশি পরিমাণে মেলিগন্যান্ট সেল হয়ে যাবে তখন এটা পেরিফেরালি ব্লাডের মধ্যে স্পিল ওভার করে চলে আসতে পারে, তখন কিন্তু অ্যাবনর্মাল সেল পাওয়া যেতে পারে। তবে তোমরা এটা মনে করো না, তোমরা যদি তোমরা বলবা যে সিবি, আমি এটা জাস্ট বলে রাখলাম যে লিম্ফোমাতেও অ্যাবনর্মাল সেলস হতে পারে। তোমরা হয়তোবা বলবা স্যার আমাদেরকে পড়াইছে যে যদি অ্যাবনর্মাল সেলস থাকে তাহলে অলওয়েজ ইট ইজ লিউকেমিয়া, নট নেসেসারিলি, বাট ইউজুয়ালি যদি অ্যাবনর্মাল সেলস থাকে তোমাদের এই বয়সে তোমরা চিন্তা করতে পারো যে দিস ইজ এ কেস অফ লিউকেমিয়া, ঠিক আছে। তবে লিম্ফোমাতেও অ্যাবনর্মাল সেলস পেরিফেরালি থাকতে পারে। কিন্তু তোমরা বলবা যে স্যার আমরা সিবিসি পিবিএফ করবো, সিবিএসসি যদি পিবিএফ করে যদি পেরিফেরাল ব্লাড ফিল্মের কোনো অ্যাবনর্মাল ব্লাড সেল থাকে তখন আমরা এটা লিউকেমিয়ার দিকে চিন্তা করব, আর যদি পেরিফেরাল ব্লাড ফিল্ম নরমাল থাকে তাহলে সেটা লিম্ফোমার দিকে চিন্তা করব। একটা কমপ্লিট ব্লাড কাউন্ট উইথ পেরিফেরাল ব্লাড ফিল্ম, এটা আমরা করবো যে কোনো লিম্ফোডেন্সিটির কেসে। এটা প্রথম একটা কমপ্লিট ব্লাড কাউন্ট উইথ পেরিফেরাল ব্লাড ফিল্ম করব। যদি আমি পেরিফেরাল ব্লাড ফিল্মে যদি অ্যাবনর্মাল সেলস পাই, নেক্সট choice of investigations is bone marrow. Bone marrow. Next choice of investigation, bone. যদি abnormal cells by peripheral blood film. If there is no abnormal cells, I don't go for bone marrow biopsy. I go for lymph node biopsy and histopathology. This is the general principle. General principle কি? আমি প্রথমে একটা যদি কোনো generalized lymphadenopathy রোগী পাই, প্রথম ইনভেস্টিগেশন should be complete blood count with peripheral blood film. If peripheral blood film shows any abnormal blood cells, then I go for bone marrow aspiration biopsy, bone marrow biopsy. But if peripheral blood film is normal, then I go for lymph node biopsy and histopathology. কথা ক্লিয়ার? বুঝতে পেরেছো তোমরা? জি স্যার। এই তারপর একটা কি করতে পারি, আমি বলেছি যে মেডিস্টাল লিম্ফ নোড ধরে, এই জন্য আমি চেস্ট এক্স-রে করবো, আমি একটা আলট্রাসোনোগ্রাফি করবো। এটা এগুলো আমাদেরকে স্টেজিং হেল্প করবে, বুকের এক্স-রে, আলট্রাসোন, এগুলো আমাকে স্টেজিং হেল্প করবে। তাহলে এগুলোর এর চেয়ে ভালো স্টেজিং করতে গেলে আমি স্টেজিং কেন লাগবে এগুলো আমি একটু তোমাদের দেখিয়ে দিই। এর আগে আমি একটু দেখিয়ে দিই। আচ্ছা, স্টেজিং করার আগে একটা জিনিস ইম্পর্টেন্ট, দেখো সিঙ্গেল লিম্ফ নোড রিজিয়ন, এই কথাগুলো তোমাদের কাছে ক্লিয়ার না, এই জন্য আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। এখানে লেখা আছে সিঙ্গেল লিম্ফ নোড রিজিয়ন অর এক্সট্রা লিম্ফ্যাটিক সাইট, টু অর মোর লিম্ফ নোড রিজিয়ন অন দা সেম সাইড। এই কথাগুলোর মানে কি, হোয়াট ডু মিন বাই রিজিয়ন? তাহলে তুমি তো স্টেজিং বুঝতে পারবা না, ঠিক না? এই জন্য আমি রিজিয়নটা তোমাদেরকে, দেখো সিঙ্গেল লিম্ফ নোড রিজিয়ন, যদি একটা লিম্ফ নোড মানে নেকে সার্ভাইকেল, এখন লিম্ফ নোড রিজিয়ন বলতে কি বোঝাচ্ছি আমরা, এখন আসো আমরা লিম্ফ নোড রিজিয়ন বলতে কি বোঝাচ্ছি। এটা একটা ছবি আছে, আমি তোমাদের জন্য দেখাচ্ছি। লিম্ফ নোড রিজিয়ন দেখো, দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। এই দেখো লিম্ফ নোড রিজিয়ন, হ্যাঁ দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা দেখো এখানে মোট 11টা রিজিয়ন আছে, তোমাদের গুণে দেখতে পারো। এইটা হলো একটা রিজিয়ন, এই পুরোটাই কিন্তু একটা রিজিয়ন, ঠিক আছে? কালো, হ্যাঁ নীল, দেখছো তো? এখানে কি কি ইনক্লুড করছে দেখো, সার্ভাইকেল, সুপ্রাক্লেভিকুল, অক্সিপিটাল, পেরিকুলার, যে কোনো একটা থাকলে কিন্তু একটা রিজিয়ন হলো। মনে করো এখানে সার্ভাইকেল পাওয়া গেল আর সুপ্রাক্লেভিকুলার, দুইটা রিজিয়ন না কিন্তু। কথা বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি? পুরোটা মিলিয়ে হলো একটা রিজিয়ন, দেখে রাখো, মুখস্থ করে রাখো। সার্ভাইকেল, সুপ্রাক্লেভিকুলার, অক্সিপিটাল, প্রিঅরিকুলার, এগুলো সব মিলে কি একটা রিজিয়ন। কথা ক্লিয়ার? জি স্যার। যদি কারো সার্ভাইকেল পাও আর সুপ্রাক্লেভিকুলার, দুইটা রিজিয়ন হবে না কিন্তু একটা রিজিয়ন হবে, ঠিক আছে? মনে থাকবে? ওকে স্যার। ইনফ্রাক্লেভিকুলার লিম্ফ নোড, এটা বাইরে থেকে তো পালপেট করা যাবে না, এটা আমার সিটি স্ক্যান বা অন্য কিছু করে, এটা একটা রিজিয়ন। অ্যাক্সিলারি যদি হয় সেটা একটা রিজিয়ন, ঠিক আছে? হাইলাম হলে একটা রিজিয়ন, মেডিয়াস্টানাম যদি থাকে সেটা হলো একটা রিজিয়ন। কথা ক্লিয়ার? জি স্যার। অ্যাওটিক, প্যারাঅ্যাওটিক একটা রিজিয়ন, মেসেন্টেরিক হলো একটা রিজিয়ন, ঠিক আছে? প্যারাঅ্যাওটিক একটা রিজিয়ন, মেসেন্টেরিক। স্প্লিন হলো একটা রিজিয়ন, স্প্লিন যদি বড় থাকে তাহলে একটা রিজিয়ন হয়ে গেল। এখানে যদি ইলিয়াক যদি থাকে লিম্ফ নোড, সেটা আমাদের অ্যাবডোমিনাল আল্ট্রাসোনো বা সিটি স্ক্যান করে বোঝা যাবে। আর এটা হলো পপলিটিয়াল অথবা ফিমোরাল, সেটা আমরা পালপেট করে পাবো। এবং ফিমোরাল এবং ইঙ্গুইনাল হলো একটা, এটা পালপেট করে পাবো। আর পপলিটিয়াল একটা, আর এখানে হলো এপিটোক্লিয়ার, এটাও একটা আলাদা রিজিয়ন। কথা বুঝতে পারছো? যদি কারণ আমি এইটা পাইলাম এবং এই এক্সিলারি পাইলাম, তাহলে কয়টা রিজিয়ন হলো? দুইটা রিজিয়ন হলো। কথা বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি? জি স্যার। বুঝতে পারছো? এইটার সাথে এইটা পাইলাম, তাহলে দুটা রিজিয়ন। দিস মিনস রিজিয়ন। কথা বুঝতে পারছো? এবং ভাগ আছে, দেখো ডায়াফ্রামের উপরে একটা ভাগ, আবার ডায়াফ্রামের নিচেও। দেখো লিম্ফ নোডগুলো কিন্তু ডায়াফ্রামের উপরেও আছে রিজিয়ন গুলো, আবার ডায়াফ্রামের নিচেও
আচ্ছা আচ্ছা স্যার। যদি আমার একটা লিজিয়ন ধরে, মনে করো আমার সুপ্রা ক্লেভিকুলার এটা ধরছে আর অন্য কোথাও ধরে নাই, তাহলে সেটাকে বলে স্টেজ 1। এইটার সাথে আমার অ্যাক্সিলারি ধরছে, সেটা হলো স্টেজ 2। ঠিক আছে, কথা বুঝতে পারছো? সেম সাইড। জি স্যার। যদি এরকম হয় এইটার সাথে আমার মেসেন্টেরিক ধরছে, তাহলে কিন্তু ডায়াফ্রামের উপর নিচ দুই জায়গায় হয়ে গেল, সেটা কিন্তু স্টেজ 3 হয়ে যাবে। বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি? জি স্যার। হ্যাঁ, সেম সাইড হয়ে যাবে, ডায়াফ্রামের সেম দিকে একই দিকে হইছে, তাহলে সেটা হলো স্টেজ 2। যদি ডায়াফ্রামের দুই পাশেই যদি দুইটা রিজিয়ন ধরে তাহলে সেটা হবে স্টেজ 3। ঠিক আছে, আর স্টেজ 3 হচ্ছে যে স্টেজ 4 হচ্ছে যে ডিফিউজ ডিজিজ, বোন ম্যারো ইনভলভমেন্ট হচ্ছে হ্যাপাটোস্প্লেনোমেগালি আছে, ডিফিউজ ডিজিজ, লিভার, স্প্লিন, বোন ম্যারো এগুলোতে ইনভলভ হচ্ছে, সেটা হলো স্টেজ 4। এটা হলো যে মোদ্দা কথায় আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। ঠিক আছে, মোটামুটি ভাবে একটু বুঝলেই হবে। এটা হলো এভাবে স্টেজিং করে, তোমাদের তো ক্লিন কাট এত ভালো জানতে হবে না, আমি জাস্ট বোঝানোর জন্য তোমাদেরকে ছবিটা দেখেছি। রিজন গুলো একটু বোঝার চেষ্টা করো। একটা কথা বুঝতে পারছো আমি কি বলতেছি? বুঝতে পেরেছো কি তোমরা? জি স্যার, বুঝছি স্যার। সবাই বুঝতে পেরেছো না? এই 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 রিজন গুলো কিভাবে? হ্যাঁ, এটা হলো রিজন। হ্যাঁ, এখন আসলে স্টেজিংটা যাই, আমরা স্টেজিংটাই যাই। এখন কিছুটা হলো বুঝতে পারবা। এই যে সিঙ্গেল লিম্বনাল রিজন যদি হয় তাহলে সেটাকে, টু অর মোর লিম্বনাল রিজন যদি হয়, অন্যগুলো তোমাদের এত মুখস্থ করার দরকার নেই, এগুলো এত ক্লিয়ার বোঝার দরকার নেই, সেগুলো তোমরা বুঝতে, এগুলো যারা ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার কেমোথেরাপি কিভাবে দিতে হবে এদের জন্য এটা লাগবে। তোমরা জাস্ট স্টেজ, যদি একটা লিম্বনাল রিজিয়নটা ধরে তাহলে সেটা হচ্ছে যে স্টেজ 1, যদি দুটো ধরে এবং ডায়াফ্রামের একই পাশে থাকতে হবে সেটা হলো স্টেজ 2, আর স্টেজ 3 হচ্ছে যে দুইটা রিজন ধরছে কিন্তু বোথ সাইড অফ ডায়াফ্রামে আছে, সেটা হলো স্টেজ 3, আর ডিফিউজ ইনভলভমেন্ট ওয়ান মোর রেস্টাল ইম্পেডেন্স সাইড সেটা হচ্ছে স্টেজ 4। ঠিক আছে, আচ্ছা এখন এগুলোর সাথে এ আছে বি আছে, যদি 1 এর সাথে যদি বি সিমটমস না থাকে তাহলে সেটা এ বলে, 1A। আর যদি 1 এর সাথে এই লিম্ব নোডের সাথে যদি তার জ্বর থাকে, বা যদি তার ড্যান্সিং নাইট সুইচ থাকে, অথবা যদি ওয়েট লস থাকে, সেটা হবে বি। তাহলে 1 এর সাথে যদি বি সিমটমস থাকে সেটা হলো 1B, আর যদি 1 এর সাথে এ সিমটম থাকে, মানে কোনো বি সিমটম নাই, সেটা হলো 1A। কথা ক্লিয়ার? জি জি স্যার। স্যার, ক্লিয়ার। স্টেজিং। স্টেজিংটা বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি? জি স্যার, বুঝছি স্যার। স্টেজিংটা কেন গুরুত্বপূর্ণ? কারণ স্টেজের উপর নির্ভর করে তোমাকে কি দিতে হবে, কেমোথেরাপি ট্রিটমেন্ট দিতে হবে, চুজ করতে, এই জন্য স্টেজটা বেশি গুরুত্বপূর্ণ। তাহলে রিজিয়নটা বুঝতে পেরেছো এবং তোমরা স্যার আশা একটা করি জিনিস, বলো। স্যার ওই যে স্টেজ 3 তে মানে ডায়াফ্রামের উপর এবং নিচে দুইটাতে ধরছে, কিন্তু শুধু যদি ডায়াফ্রামের নিচে ধরে, নরমালি তো ধরার কথা না, যদি ধরে তাহলে ওটাও কি স্টেজ 3 তে পড়বে স্যার? উপরে ধরে নাই কিন্তু নিচে ধরে। বোথ সাইডস অফ দ্য ডায়াফ্রাম, বোথ সাইডস অফ দ্য ডায়াফ্রাম, কথা দেখো, বোথ সাইডস অফ দ্য ডায়াফ্রাম, শুধু নিচে ধরলে হবে না, বোথ সাইডস অফ দ্য ডায়াফ্রাম, উপরেও আছে নিচেও আছে। মেডিস্টাল লিম্ব নোডও পাইছো, এক্স তে মেডিস্টাল লিম্ব নোড আছে, অথবা তুমি সার্ভাইকাল লিম্ব নোড পাইছো, আবার তুমি আল্ট্রাসাউন্ড করে অ্যাবডোমিনাল লিম্ফ নোড পাইছো, বা হাতে পাইছো অ্যাবডোমিনাল লিম্ফ নোড, তাহলে সেটা হবে স্টেজ 3। কথা বুঝা গেছে পারছি কথা? হ্যাঁ, আর ডিফিউজ ইনভলভমেন্ট সারা শরীরে পুরো বোন ম্যারো টোন ম্যারো সবগুলোতে ধরছে, সেটা হচ্ছে স্টেজ 4। হ্যাঁ, আর যদি কোনো বি সিমটম না থাকে সেটার সাথে 1A, 2A, 3A, 4 এরকম হবে। ঠিক আছে, হ্যাঁ, আর যদি দেখো যে না বি সিমটম থাকে তাহলে 1 এর সাথে বি, 2 এর সাথে বি। ঠিক আছে, বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি? আরেকটা টার্ম আছে এক্স দিয়ে বোঝায়, এক্স হলো বাল্ক, কি বাল্ক টিউমার, মানে টিউমারটা অনেক বড়। কিভাবে সেটা বাল্কেরটা কেন দরকার? কারণ এগুলোর সাথে আবার লোকাল রেডিওথেরাপি দিতে হবে, এই জন্য বাল্কটা দরকার। বাল্কটা কি জিনিস? বাল্কটা হলো যে যদি তুমি লিম্ফ নোডটাকে তুমি মনে করো, অ্যাজ ফর এক্সাম্পল, তুমি একটা অ্যাবডোমিনাল লিম্ফোডেন্সিটি পাইছো, বা সিটি স্ক্যান করে অ্যাবডোমিনাল লিম্ফোডেন্সিটি পাইছো, এবং এটা ওই মাসটা 10 সেন্টিমিটারের বেশি বড়, তাহলে সেটা কি হয়ে যাবে? বাল্ক ডিজিজ। 10 সেন্টিমিটার বেশি বড় হলে সেটাকে কি বলবো? বাল্ক ডিজিজ। ঠিক আছে, বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি? অথবা তুমি এক্স-রে করলা, এক্স-রে করে সিটি স্ক্যান করে, মনে করো পেটের সিটি স্ক্যান করে, অ্যাবডোমিনাল সিটি স্ক্যান করে তুমি ওই মাস্টার লেংথ ট্রান্সভার্স ডায়ামিটার ম্যাপে দেখলা যে এটা 10 সেন্টিমিটার বড়, তাহলে সেটা কি ডিজিজ বলবা? বাল্ক ডিজিজ। ঠিক আছে, বাল্ক। হ্যাঁ, অথবা তুমি চেস্ট এক্স-রে করে মেডিস্টাইনাল ওয়ার্ডিংটা পাইছো, এই মেডিস্টাইনাল ওয়ার্ডিংটা তোমার চেস্টের, যেমন কার্ডিওমেগালি আমরা দেখি না, যে কার্ডিওমেগালি কি বলি, যে ম্যাক্সিমাম ডায়ামিটার যদি চেস্টের ইন্টারনাল ডায়ামিটারের 50% বেশি হয়, তখন সেটা কি বলি আমরা? কার্ডিওমেগালি। এক্স-রে তে কার্ডিওমেগালি, জানো তো তোমরা সেটা? জি স্যার। কি বলি? যে ম্যাক্সিমাম ডায়ামিটার অফ দা ট্রান্সভার্স ডায়ামিটার অফ দা হার্ট যদি
ম্যাক্সিমাম ডায়ামিটার ইন্টারনাল ডায়ামিটার অফ দ্য চেস্টের যদি 50% এর বেশি হয় তখন সেটা কি বলি আমরা এক্সেতে কার্ডিওমেগালি। ঠিক না, এক্সেতে সেটা কাটে। ঠিক এটার ক্ষেত্রে মেডিস্টেনাল যে ওয়ার্ডিংটা সেটার যদি ডায়ামিটারটা যদি চেস্টের ইন্টারনাল ডায়ামিটার বেশি হয়, ওটা হলো অর্ধেকের বেশি হয়, এটা হলো 1/3 এর বেশি হয়, তখন সেটাকে বলবো বাল্ক ডিজিজ। কথা ক্লিয়ার? জি স্যার। তাহলে অ্যাবডোমেনের ক্ষেত্রে বাল্ক ডিজিজ কখন বলবো? যখন আমি সিটি স্ক্যানে ওই বাল্কটার লেন্থ যদি 10 সেন্টিমিটার বেশি পাই, অথবা যদি চেস্ট এক্সরেতে মেডিস্টেনাল ওয়াইডটা যদি আমি চেস্ট ইন্টারনাল ডায়ামিটারের 1/3 এর বেশি পাই, সেটাকে বলো বাল্ক ডিজিজ। তাহলে স্টেজিংটা জানা গেল এবং এর সাথে বি সিমটম জানা গেল এবং বাল্ক ডিজিজ জানা গেল নাকি? বুঝতে পেরেছো কথাটা? জি স্যার। আচ্ছা, হ্যাঁ, তাহলে আমাদের কি কি ইনভেস্টিগেশন করলাম আমরা? প্রথমে একটা সিবিসি, একটা সিবিসি উইথ পেরিফেরাল ব্লাড টেন করব, তারপরে চেস্ট এক্সরে করব। আর চেস্ট এক্সরে আল্ট্রাসাউন্ড কি হেল্প করবে? স্টেজিং এ হেল্প করবে নাকি? যে বুকে ধরলো কিনা, তারপরে পেটে ধরলো কিনা, এগুলো স্টেজিং হেল্প করবে। আরো বেশি হেল্প করবে কি, যে একদম একটা ছোট লিম্ব নোড, সেটা কিন্তু আল্ট্রাসাউন্ডে না আসতে পারে, সেটা সিটি স্ক্যানে আসবে। কথা বুঝতে পারছো? তাহলে সিটি স্ক্যান আরো বেশি হেল্পফুল। তাহলে স্টেজিং বুক, মনে করো এক্সরেতে, বুকের এক্সরেতে এটা ছোট লিম্ব নোড, সেটা বুকের এক্সরেতে নাও আসতে পারে, সিটি স্ক্যানে আসতে পারে। তাহলে স্টেজিং করার জন্য সিটি স্ক্যান, বুকের সিটি স্ক্যান, বুকের পেটের সিটি স্ক্যান, এগুলো কিন্তু জরুরি স্টেজিং এর জন্য। তাহলে আমাকে সিবিসি করতে হবে, পিবিএফ করতে হবে, লিম্ব নোড বায়োপসি হিস্টোপ্যাথোলজি করতে হবে, বুকের এক্সরে করতে হবে, বুকের সিটি স্ক্যান করতে হবে, পেটের আল্ট্রাসাউন্ড করতে হবে, পেটের সিটি স্ক্যান করতে হবে। ঠিক আছে? এক স্টেজিং এর জন্য আরো সেনসিটিভ হচ্ছে যে দেখা যাচ্ছে যে না, অনেক সময় সিটি স্ক্যানও সেনসিটিভ না, তখন কি দেয়? প্যাট স্ক্যান বলে। জি স্যার, পেট স্ক্যান, পজিট্রন ইমিশন টোমোগ্রাফি, এরকম করেও তোমাকে ডায়াগনোসিস করে। কথা বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি? কল আসতেছে। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে তোমার তাহলে এই ইনভেস্টিগেশন গুলো। প্যাট স্ক্যান করে আমাদের কোথাও যদি ছোট্ট একটা যদি লিম্ফ নোডের মধ্যে যদি লিম্ফোমা সেল থাকে, তাহলে সেটাও কিন্তু এটা ধরে ফেলবে। এটা একদম সব জায়গার একদম প্যাট স্ক্যান সব জায়গায় গিয়ে ছোট্ট একটা লিম্ফ নোড থাকলে সেখানেও আমাকে ধরে ফেলতে পারবে। ঠিক আছে, এই হলো একটা। আচ্ছা, আরো কেমোথেরাপি দেওয়ার জন্য আমাকে রেনাল ফাংশন টেস্ট করতে হবে, লিভার ফাংশন টেস্ট করতে হবে, ইকোকার্ডিওগ্রাফি করতে হবে, ইসিজি করতে হবে, এগুলো আমাকে করতে হবে। কেমোথেরাপি দেখলে আমার রেনাল ফাংশন টেস্ট কেমন আছে, ইলেকট্রোলাইট করতে হবে। যে কোনো টিউমার সেলের জন্য সিরাম ইউরিক অ্যাসিড করতে হয়, কারণ ম্যালিগন্যান্সি যখন কেমোথেরাপি দিয়ে টিউমার সেল লাইসিস হয়ে ইউরিক অ্যাসিড লেভেল বেড়ে যাবে, তাহলে আমাদের ইউরিক অ্যাসিড লেভেল করতে হবে। তাহলে রেনাল ফাংশন, সিবিসি, ইউরিনারি, চেস্ট এক্সরে, আলট্রাসোনোগ্রাফি, তারপরে রেনাল ফাংশন টেস্ট, লিভার ফাংশন টেস্ট, ইসিজি, echocardiography, lymph node biopsy histopathology, the CT scan of the chest or abdomen and PET scan, এগুলো করলেই আমি মোটামুটি ভাবে আমার স্টেজিং এবং আমি ডায়াগনোসিসে পৌঁছতে পারবো। ঠিক আছে? এই তো হোয়াট ইজ দ্য ট্রিটমেন্ট? ট্রিটমেন্ট কি দিব? ট্রিটমেন্ট সাধারণত দেখা গেছে যে আমরা যদি স্টেজ 1 এবং স্টেজ 2A হয়, স্টেজ 1A এবং 2A, কথা বুঝতে পারছো? হ্যাঁ, স্টেজ 1 এবং 2A কে আমরা কি দিব? একটা কেমোথেরাপি দিব এবং সেই কেমোথেরাপি দিব A B V D। A ছোট, B মানে বল, V আর D। ঠিক আছে? A ফর ডক্সোরোভিউসিন, এটা আরেকটা নাম হচ্ছে অ্যাড্রিয়ামাইসিন, এই জন্য এ ওখান থেকে আসছে। রেজিমটা হচ্ছে A B V D। A ফর অ্যাড্রিয়ামাইসিন, অ্যাড্রিয়ামাইসিন মানে এটা আরেকটা নাম হচ্ছে ডক্সোরোভিউসিন।
B for bleomycin, B for bleomycin, and V for vinblastine, and D for dicarbazine. আচ্ছা, এই চারটা কেমোথেরাপি এজেন্ট দেওয়া হয় এবং এটা 1A এবং 2A এর ক্ষেত্রে 2টা থেকে 4টা সাইকেল দেওয়া হয়। কয়টা সাইকেল দেওয়া হয়? 2টা থেকে 4টা সাইকেল। কথা বুঝতে পারছো? হ্যালো, জি স্যার, বুঝতে পারছি স্যার। তাহলে কয়টা কেমোথেরাপি এজেন্ট দেওয়া হয়? 4টা। Adriamycin stand for doxorubicin, adriamycin বলে, adriamycin সেটাকে doxorubicin বলে। B for bleomycin, A, B, V for vinblastine, and D for dicarbazine. ঠিক আছে, এই চারটা দেওয়া হয় 2 থেকে 4টা সাইকেল এবং এটা সাধারণত 28 দিন পর পর দেওয়া হয়। একটা এই চারটা ওষুধ দিলাম, দেওয়ার পরে 28 দিন পরে আবার এই সাইকেলটাই আবার দেওয়া হয়। এরকম 28 দিন 2টা থেকে 4টা দেওয়া হয় 1A এবং 2A এর ক্ষেত্রে। এবং এখানে একটা থেকে 2টা নিম্ন ধরে এবং লোকালি একটু রেডিওথেরাপি দিয়ে দেওয়া হয়। তাহলে কেমোথেরাপি দেওয়া হয় আর রেডিওথেরাপি দেওয়া হয়। 3-4 এবং যদি কোনো বি সিমটমস থাকে, মানে 1 এর সাথে যদি বি সিমটম থাকে, 2 এর সাথে যদি বি সিমটম থাকে এবং স্টেজ 3-4, এগুলো যে কোনো ক্ষেত্রেই তোমার আমাকে দিতে হবে এই চারটা AVVD দিব, কিন্তু এটা দিব আমার 6টা থেকে 8টা সাইকেল। কথা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এটা বি অথবা এ যে কোনো একটা থাকলে হবে স্যার, 3 আর 4 এর ক্ষেত্রে। বি যে 3, 4 অথবা বি সিমটম থাকলে, 1 এর সাথে যদি বি সিমটম থাকে তাও কিন্তু আমাকে এই চারটে ওষুধ 6 থেকে 8টা সাইকেল দিতে হবে। কথা ক্লিয়ার? তাহলে একটা জিনিস বোঝা গেছে, 1A আর 2A এর ক্ষেত্রে খাতম 2টা থেকে 4টা সাইকেল, আর বাকিগুলো সবগুলোর ক্ষেত্রে 6টা থেকে 8টা সাইকেল। সোজা কথা বলে ফেলি, ঠিক আছে? যদি বি সিমটম থাকে তাহলে 6টা থেকে 8টা সাইকেল, যে কোনো স্টেজে বি সিমটম থাকলে 6টা থেকে 8টা সাইকেল। যদি 3-4 থাকে, 3-4 থাকলে যদি বি সিমটম নাও থাকে তাহলে 6টা থেকে 8টা সাইকেল, আর যদি বি সিমটম থাকে তাহলে 6টা থেকে 8টা সাইকেল দিতে হবে। তাহলে বি সিমটম থাকলে 6টা থেকে 8টা সাইকেল, আর বি সিমটম না থাকলে 3-4 থাকলে 6টা থেকে 8টা সাইকেল, আর যদি 1-2 থাকে, যদি বি সিমটম না থাকে তাহলে 2টা থেকে 4টা সাইকেল। কথা বুঝাতে পারছি? জি স্যার। আর যদি বাল্কি ডিজিজ হয়, যদি 10 সেন্টিমিটার বড় হয়, বাল্ক ডিজিজ আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছিলাম, বাল্ক ডিজিজ 10 সেন্টিমিটার বড় যদি হয় লেন্থটা, আর যদি চেস্টে যদি মেডিস্টাল ওয়ার্ডিংটা যদি ইন্টারনাল চেস্টের ডায়ামিটার যদি 1/3 এর কম থাকে, বেশি থাকে, তাহলে বাল্ক ডিজিজ, সেক্ষেত্রে লোকালি রেডিওথেরাপি দিতে হবে। ঠিক আছে? আর লোকাল রেডিও এর কেমো দেব না, না শুধু রেডিও দেব স্যার? কেমোথেরাপির পাশাপাশি কেমোথেরাপির পাশাপাশি রেডিওথেরাপি দিতে হবে। ঠিক আছে, মনে থাকবে? জি স্যার। সব স্টেজে কি তাহলে কেমোথেরাপি চলবে? সব স্টেজে কেমোথেরাপি, সব স্টেজে কেমোথেরাপি। তবে কেমোথেরাপি সাইকেলের কম দিব, বেশি দিব। কম দিব হলো স্টেজ 1A আর 2 এর ক্ষেত্রে, আর অল বি সিমটমসে 6টা থেকে 8টা দিব, অথবা 3-4 থাকলে 6টা থেকে 8টা দিব, আর ওখানে যদি 1A আর 2 এর ক্ষেত্রে 2টা থেকে 4টা দিব। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। আচ্ছা, আর তারপরে এই হলো ট্রিটমেন্ট। আর এদের আবার মনে করি ট্রিটমেন্ট দেওয়ার পরেও রিল্যাপস হতে পারে, রিমিশিয়া হতে পারে, সেই ক্ষেত্রে অনেক সময় এদের বা আমি যে ট্রিটমেন্ট দিলাম প্রথম থেকে রেজিস্ট্যান্স হতে পারে, অথবা আমি ট্রিটমেন্ট দেওয়ার পরে 2-3 মাস বছর পরে আবার রিল্যাপস হতে পারে। তাহলে রিল্যাপস যদি হয় বা যদি রিফ্র্যাক্টরি হয়, সেক্ষেত্রে আরো কিছু বেশি বেশি করে কেমোথেরাপি দেওয়া হতে পারে। আরো কিছু রেজিম আছে, সেটা আমি তোমাদেরকে পড়াবো না। অথবা অনেক সময় অটোলোগাস স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন করা যেতে পারে, অথবা অ্যালোজেনিক বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন করা যেতে পারে। কথা বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি? তাহলে এগুলো একটা ট্রিটমেন্ট অপশন আছে, অটোলোগাস স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন এবং অ্যালোজেনিক বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন। তাদেরকে করব যদি তাদের রিল্যাপস হয় ঘন ঘন, অথবা যদি প্রথম থেকে যদি কেমোথেরাপি রেজিস্ট্যান্স হয়, আমার ওষুধ দিলাম কিন্তু রেসপন্স করে নাই, তখন আমাকে এই অটোলোগাস স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন অথবা অ্যালোজেনিক বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন করতে হবে। এটাও একটা ট্রিটমেন্ট অপশনের মধ্যে আছে। অথবা আরো বেশি বেশি কেমোথেরাপি দিতে, 6-7টা কেমোথেরাপি দিতে হতে পারে, মানে এজেন্ট দিয়ে 6-7টা এজেন্ট দিয়ে কেমোথেরাপি দিতে।
ঠিক আছে। আর প্রগনোসিস হচ্ছে যদি স্টেজ 1 এবং প্রগনোসিস কিছু ফ্যাক্টরের উপর নির্ভর করে, যেমন স্টেজিং এর উপর। যদি স্টেজ যত বি সিম্পটম থাকলে খারাপ, প্রগনোসিস খারাপ। যদি 3-4 থাকে তাহলে প্রগনোসিস খারাপ। যদি হিমোগ্লোবিন কম থাকে তাহলে প্রগনোসিস খারাপ। যদি বয়স বেশি থাকে প্রগনোসিস খারাপ। যদি আমার যদি সিবিসি তে লিম্ফোপেনিয়া থাকে তাহলে হাইপোঅ্যালবুমিনিয়া থাকে তাহলে প্রগনোসিস খারাপ। এগুলো কিছু কিছু ফ্যাক্টরের উপর প্রগনোসিস নির্ভর করে। তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট প্রগনোসিস নির্ভর করে ওল্ড এজ এবং স্টেজিং এবং বি সিম্পটম। যদি বি সিম্পটমস থাকে তাহলে প্রগনোসিস খারাপ। যদি তোমার 3-4 থাকে তাহলে প্রগনোসিস ভালো না, এই আর কি। হ্যাঁ, এই। এবং তোমার হিমোগ্লোবিন কম থাকলে প্রগনোসিস খারাপ, লিম্ফোপেনিয়া থাকলে প্রগনোসিস খারাপ, অ্যালবুমিন কম থাকলে প্রগনোসিস খারাপ, ওল্ডার এজ হলে প্রগনোসিস খারাপ। সাধারণত দেখা যাচ্ছে যে স্টেজ 1A এবং 2A এর কেমোথেরাপি দেওয়ার পর 10 ইয়ার সার্ভাইভাল রেট অলমোস্ট 90%। 10 ইয়ার সার্ভাইভাল অলমোস্ট 90% যদি স্টেজ 1 এবং 2A থাকে, ঠিক আছে। আর স্টেজ 3-4 অথবা বি সিম্পটম থাকে তাহলে সার্ভাইভালিটি রেট হচ্ছে 10 ইয়ার সার্ভাইভালিটি 50% এর নেমে আসে, ঠিক আছে। এটা হলো যে, তাহলে দিস ইজ অল অ্যাবাউট লিম্ফোমা। দিস ইজ অল অ্যাবাউট লিম্ফোমা। লিম্ফোমাটা হচ্ছে যে ম্যালিগন্যান্ট সেলের ম্যালিগন্যান্ট সেলের পলিফারেশন হচ্ছে লিম্ফয়েড টিস্যু ম্যালিগন্যান্ট সেলের পলিফারেশন। দুটো ভাগ আছে, একটা হজকিন্স নন হজকিন্স। হজকিন্স লিম্ফোমাটা কিসের উপর ভাগ করে করছে? রিডিস্টেনবার্গ সেলের উপর করছে। রিডিস্টেনবার্গ সেলটা কি জিনিস? এটা হলো একটা লিম্ফোসাইটের ম্যালিগন্যান্ট ফর্ম। এটা চোখটা ওল আইজ মতো হয়, দুটো লিম্ফ নিউক্লিয়াস থাকে বলে এটা ওল সায়ের মতো মনে হয়। এবং এটা হিস্টোলজিক্যাল, এটা ম্যালিগন্যান্ট সেলস থাকে, তার আশেপাশে কিছু ইনফ্ল্যামেটরি সেলস থাকে, তার উপরে কিছু হিস্টোলজি ভিত্তি করে আমার হিস্টোলজিক্যাল টাইপ ধরা হয়েছে। হজকিন্স লিম্ফোমাকে 4টা ভাগ করা হয়েছে এবং সাধারণত ক্লিনিক্যাল প্রেজেন্টেশনসটা হয় এসিম্পটোমেটিক লিম্ফোডেনোপ্যাথি এবং লিম্ফোডেনোপ্যাথি কন্টাজিয়াস হয়। এবং লিম্ফ নোডগুলো যদি কোনো প্রেসার ইফেক্ট করে তাহলে ওই প্রেসার ইফেক্ট, যেমন ব্রঙ্কাসকে চাপ দিলে কাশি হতে পারে, চেস্ট ডিসকমফোর্ট হতে পারে, ব্রেথনেস হতে পারে, সিভিয়ার ভ্যাঙ্গাল অবস্ট্রাকশন নিয়ে আসতে পারে। অনেক সময় প্লুরাল এফিশন এবং পেরিকাল এফিশন নিয়ে প্রেজেন্ট করতে পারে, এগুলোকে ইনভলভ করে প্লুরাল এফিশন পেরিকাল এফিশন নিয়ে প্রেজেন্ট করতে পারে। যদি অ্যাবডোমেনে যায় তাহলে অ্যাবডোমিনাল লিম্ফোডেনোপ্যাথি এবং মেসেন্টেরিক লিম্ফোডেনোপ্যাথি নিয়ে প্রেজেন্ট করতে পারে, প্যারাওটিক লিম্ফ নোড এনলার্জমেন্ট নিয়ে প্রেজেন্ট করতে পারে, অ্যাবডোমিনাল ম্যাস নিয়ে প্রেজেন্ট করতে পারে, হ্যাপাটোস্প্লেনোমেগালি নিয়ে প্রেজেন্ট করতে পারে। যে প্লুরাইটাস থাকে এদের কিছু বি সিম্পটমস থাকতে পারে যেগুলো সিস্টেমিক ফিচার্স, ফিভার থাকতে পারে, ওয়েট লস থাকতে পারে, ড্যান্সিং নাইট সুইটস থাকতে পারে। দিস আর দ্য প্রেজেন্টেশন। ইনভেস্টিগেশনস এর মধ্যে কমপ্লিট ব্লাড কাউন্ট, পেরিফেরাল ব্লাড ফিল্ম, চেস্ট এক্সরে, আলট্রাসোনোগ্রাফি, লিম্ফ নোড বায়োপসি উইথ হিস্টোপ্যাথোলজি, এগুলো করব। আর আরো কিছু অ্যাডভান্স ইনভেস্টিগেশন করতে পারি, সেটা হচ্ছে সিটি স্ক্যান, প্যাট স্ক্যান করতে পারি ফর স্টেজিং, এবং রেনাল ফাংশন টেস্ট, লিভার ফাংশন টেস্ট, ইসিজি, ইকো করতে পারি ফর কেমোথেরাপি পারপাস। স্টেজিং করার পর স্টেজ 1, 2, 3, 4 ভাগ করা হয় এবং এ সিম্পটম, বি সিম্পটম, এ হলো যদি কোনো সিম্পটমস ফিভার, নাইট সুইটস এবং ওয়েট লস যদি না থাকে, দিস আর দ্য এ সিম্পটমস। আর স্টেজিং এর পাশাপাশি এই 1, 2, 3 এর পাশাপাশি যদি বি সিম্পটমস থাকে তাহলে 1, 2, 3, এবং এদেরকে কেমোথেরাপি এজেন্ট দিব। কেমোথেরাপি এজেন্টের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কেমোথেরাপি এজেন্ট ইজ, একটা সাইকেল আছে ABVD, অ্যাড্রিয়ামাইসিন স্ট্যান্ড ফর ডক্সোরিবোসিন। এ ফর ডক্সোরিবোসিন, যেটা অ্যাড্রিয়ামাইসিন একটা নাম, এই জন্য এ বলা হয়। বি ফর ব্লিওমাইসিন, ভি ফর ভিনব্লাস্টিন, এন্ড ডি ফর ডিকারবাজিন। এটা দিব যদি আমাদের স্টেজ 1A এবং 2A থাকে, তাহলে আমাদেরকে 2 to 4 সাইকেলস দিব। আর এনি বি সিম্পটমস অর স্টেজ 3-4, এই ওষুধটাই আমরা 6 থেকে 8টা সাইকেল দিব এবং এই সাইকেলগুলো হবে 28 দিন পর পর, ঠিক আছে। এই আর যদি বাল্কি ডিজিজ হয়, বাল্কি ডিজিজ মানে হচ্ছে যে যদি আমি সিটি স্ক্যানে যদি যে অ্যাবডোমেনে যে ম্যাসটা পাচ্ছি সেটা 10 সেন্টিমিটার বড় যদি হয়, অথবা যদি মেডিস্টাইনাল ওয়ার্ডিংটা যদি চেস্টের ইন্টারনাল ডায়ামিটারের 1/3 এর বেশি হয়, দিস ইজ নোন অ্যাজ বাল্কি ডিজিজ, তখন আমাকে ওই কেমোথেরাপি এজেন্টের পাশাপাশি আমাকে রেডিওথেরাপি দিতে হবে। প্রগনোসিস কি? প্রগনোসিস হচ্ছে যদি ওল্ডার এজ হয়, স্টেজিং যদি বেশি হয়, যদি এনিমিয়া থাকে, যদি পেশেন্টের লিম্ফোপেনিয়া থাকে, তার প্রগনোসিস ইজ ব্যাড, ঠিক আছে। দিস ইজ অল অ্যাবাউট লিম্ফোমা, হজকিন্স লিম্ফোমা। নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে নন হজকিন্স লিম্ফোমা পড়াবো, ঠিক আছে। আর কিছু স্যার একটা প্রশ্ন ছিল। বলো স্যার, বারবার রিল্যাপসের ক্ষেত্রে যে আমরা স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন করতেছি, এটা কি স্যার পেশেন্টকে জাস্ট সিম্পটোম্যাটিক রিলিফ দিবে নাকি স্যার এটা একটা কিউরেটিভ ট্রিটমেন্ট?
এটা কিউরেটিভ ট্রিটমেন্ট হতে পারে, আমাদের উইথ দ্য এইম অফ দ্য কিউরেটিভ ট্রিটমেন্টের জন্য, ঠিক আছে? এটা এইম হচ্ছে কিউরেটিভ ট্রিটমেন্টের জন্য। জি থ্যাংক ইউ স্যার। এই যে হজকিং লিম্ফোমাতে এলডিএইচ টা বাড়ে কি সেল টার্নওভারের জন্য? সেল টার্নওভারের জন্য এলডিএইচ বাড়তে পারে। এলডিএইচ বাড়াটা একটা পুয়ার প্রগনোস্টিক ফ্যাক্টর। আর হজকিং লিম্ফোমাতে কি স্যার সবসময় বি সেল ইনভলভ থাকবে নাকি টি সেল আসতে পারে স্যার এখানে? অলওয়েজ বি সেল লিম্ফোমা, টি সেল হয়। ঠিক আছে? ওকে স্যার, আর কোশ্চেন নেই স্যার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে নন হজকিং লিম্ফোমা পড়ালে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। জি স্যার। ওকে, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।